অবশেষে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বিয়ের পিঁড়িতে বসলো সার্থক এবং শ্রদ্ধা। বন্ধুরা ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। সার্থক রায়ের মায়ের কাছে গিয়ে হাত জোর করে বলতে থাকে যে আন্টি, আমি আপনার মেয়ের হাত আপনার কাছ থেকে নিতে চাইছি। আপনি কি আপনার মেয়েকে আমার কাছে বিয়ে দেওয়ার জন্য রাজি আছেন? আপনার অসম্মতিতে আমি কোনো মতেই স্রোতকে আমার জীবনসঙ্গী হিসেবে নিতে চাইবো না। তখন একথা বলা মাত্র রায়ের মা বলতে থাকে যে তুমি যদি আমার মেয়েকে আমার মেয়ের মতো করে মেনে নিতে পারো, আমার মেয়েকে যোগ্য সম্মান দিয়ে নিজের স্ত্রী হিসেবে আঁকড়ে ধরে গোটা জীবনটা কাটিয়ে দিতে পারো, তাহলেই তোমার কাছে দিতে রাজি আছি। তখন একথা বলা মাত্র সার্থক বলতে থাকে আপনার কি কোনো রকম কোনো সন্দেহ হচ্ছে যে আমি আপনার মেয়েকে হয়তো বা খুশি রাখতে পারবো না সেটা নিয়ে? তখন একথা বলা মাত্র নীলু বলতে থাকে আলবাত আমার দ্বিধা আছে। তখন একথা বলা মাত্র রায়ের মা নীলুকে বলতে থাকে যে নীলু, এখানে তো আমি বড়, এখানে আমি কথা বলছি, সেখানে তুমি বড়দের মাঝখানে নাই কথা বলে সেটাই তোমাকে মানায়। তখন একথা বলা মাত্র সূর্য বলতে থাকে ও সব বিষয়ে নাক না গলালে ওর কী করে চলবে বলুন তো মা? ওদিকে নীলু বলতে থাকে কেন আমি বলবো না, কারণ আর যাই হোক না কেন আমি তো স্রোতের বড় দিদি, আমি তো নিশ্চয়ই কথা বলতে পারি এই বিষয়ে, তাই না মা? তখন এই কথা বলা মাত্র রায়ের মা বলতে থাকে না, এখানে তুমি কথা বলার কোনো রকম কোনো এখতিয়ার নেই, কারণ যেখানে কিনা তোমার মা উপস্থিত আছে এখানে আমি নিজে রায়ের পছন্দ করা পাত্রকে প্রশ্ন করতে চাই। তখন সার্থকের বাবা বলতে থাকে যে দেখুন, আমি আপনার কাছে হাত জোর করে অনুরোধ করছি, আপনি প্লিজ আপনার মেয়েটাকে আমার মেয়ে করে আমার বাড়িতে নিয়ে যাওয়ার পারমিশন দিয়ে দিন। আপনি প্লিজ আর আপত্তি করবেন না, আজকে এই গোধূলি লগ্নে ওদের বিয়েটা হয়ে যেতে দিন। ওদিকে কথা শোনা মাত্র রায়ের মা বলতে থাকে আপনি যখন আশ্বাস দিচ্ছেন তাহলে আমি আপনার কথার উপর বিশ্বাস করে এই বিয়ের জন্য অনুমতি দিলাম। তখন এই কথা বলা মাত্র স্রোত আনন্দে আত্মহারা হয়ে পড়ে। ওদিকে সার্থকের বাবা বলতে থাকে পুরোহিত মশাইকে যে পুরোহিত মশাই আপনি বিয়ে পড়ানো শুরু করুন। তখন এই কথা বলা মাত্র পুরোহিত মশাই বলতে থাকে যে বর কনেকে এবার অন্তত বিয়ের পিঁড়িতে বসতে বলো, নয়তো অনেকটা দেরি হয়ে যাচ্ছে, আমাদের তো গোধূলি লগ্নে বেরিয়ে যাচ্ছে প্রায়। ওদিকে কথা বলা মাত্র সার্থক বলতে থাকে কিন্তু আমার তো পোশাকই নেই, এখানে আমি কী পরবো? তখন এই কথা বলা মাত্র রাই বলতে থাকে সে সব কিছু অ্যারেঞ্জমেন্ট অলরেডি করা হয়ে গেছে, কারণ আমাদের প্ল্যানিং যখন করেছি তখন তো সব কিছু অ্যারেঞ্জমেন্ট করেছি, তাই না সার্থক? তুমি সব নিয়ে একদম ভেবো না, তুমি গিয়ে তাড়াতাড়ি তৈরি হয়ে আসো। ওদিকে সার্থক এবং স্রোত একসাথে ছাদনাতলায় বসা মাত্রই শুভ দৃষ্টি হয়। ঠিক সেই সময় সার্থক স্রোতের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে, বলতে থাকে কি অপরূপ সুন্দরী না স্রোত তোমাকে লাগছে। আমি কোনোদিনও ভাবতেও পারিনি যে আজকে ছাদনাতলায় এরকম করে আমরা একে অপরের মুখোমুখি থাকবো। আমি আসলে সত্যিকার অর্থে আমি রাই দিদিভাইয়ের কাছে অনেকটা কৃতজ্ঞ যে তোমার মতন মানুষটাকে আমার জীবনে সে দিয়েছে, দেওয়ার জন্য রাজি হয়েছে। ওদিকে সার্থকের বাবা সার্থকের পিসিমণিকে বলতে থাকে দেখেছিস তো, যে যোগ্য মানুষের হাতেই এবার আমাদের স্রোতকে আমরা হস্তান্তর করেছি। এবার আমি আমার স্রোতকে নিজের মেয়ের মতন করে চিরজীবন আমার বাড়িতে আঁকড়ে ধরে রাখতে পারবো। এবার আর আমার মেয়ে আমার বাড়ি ছেড়ে কোনো মতে চলে যাবে না, তাই না? আমি এবার বাধা দিতে পারবো। তখন এই কথা বলা মাত্র সার্থকের পিসিমণি বলতে থাকে যে সত্যি দাদা, তোমাদের প্ল্যানটা সফল হয়েছে। আমি তো এক পর্যায়ে হার মেনে গিয়েছিলাম, যে পরিমাণে এরা দুটো জেদি, ওদের জেদের কাছে না তোমাদের প্ল্যানটা ফেল হয়ে যায় আমি সেটাই ভেবেছিলাম, কিন্তু এখন তো দেখছি যে না, তোমরা যেটা পরিকল্পনা করেছিলে সেটাই সাকসেসফুল হয়েছে। তখন একথা বলা মাত্র রাই বলতে থাকে কি আঙ্কেল, এবার নিশ্চয়ই আপনার আমার প্ল্যানের উপরে আস্থা হয়েছে? তখন একথা বলা মাত্র সার্থকের বাবা বলতে থাকে সত্যি তোমার কাছে আমি অনেক বেশি ঋণী যে তুমি তোমার বোনকে আমার বাড়ির বউ করে দেওয়ার জন্য রাজি হয়েছে। তো বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।